পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। প্রতিটি এলাকার নির্বাচনী কার্যালয়ে প্রার্থীদের ভিড়। নিয়ম মেনে প্রচারণা চালানোর আহ্বান ইসির। প্রচারণার জন্য সময় কম, অভিযোগ বিএনপির। আস্থাহীনতা থেকে এমন বক্তব্য দিচ্ছে দলটি, মন্তব্য আওয়ামী লীগের। বেসরকারি প্রতিষ্ঠানেও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য চাকরির সুযোগ সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর। ভাতার পরিমাণ আরও বাড়ানোর ঘোষণা। খুলনা বিভাগে মাধ্যমিক শিক্ষার বেশিরভাগ পাঠ্যপুস্তক পৌঁছে গেলেও প্রাথমিক শিক্ষার পৌঁছেছে মাত্র 46%। ডিসেম্বরের মধ্যে বাকি বই পৌঁছে যাবে আশা শিক্ষা বিভাগের। এবং রাজশাহীতে বাড়ছে জৈব সারের জনপ্রিয়তা। হাজার হাজার হেক্টর জমিতে ব্যবহার হচ্ছে কেঁচো কম্পোস্ট। বাণিজ্যিকভাবেও সার উৎপাদন শুরু। বাংলা সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি রঞ্জন শুভ্র। পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সকাল থেকে নিজ কার্যালয়ের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়। এরপর চলবে যাচাই বাছাইয়ের কাজ। আমাদের ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মনোনয়নপত্র জমা দিতে বৃহস্পতিবার সকাল থেকেই জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। পরে বানারীপাড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল তার মনোনয়নপত্র জমা দেন। এরপরই বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মাহবুব মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়েছি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে। আমি সকলের দোয়া প্রার্থী। আমি বিএনপি মনোনীত মেয়র প্রার্থী। যদি সুষ্ঠু এবং সুন্দর বা পরিবেশ পায়, জনগণ যদি ভোট দিতে পারে, ইনশাআল্লাহ আমি বিজয়ের ব্যাপারে আশাবাদী। এদিকে খুলনায় মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী। এ সময় জনগণের সেবাই মূল লক্ষ্য বলে জানান মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আমি মনে করি এবার নির্বাচন অবাধ সুষ্ঠু হবে। যদি ফেয়ার নির্বাচন হয়, এক্ষেত্রে জয়ের ব্যাপারে 100% আশাবাদী। সকালে রংপুরের বদরগঞ্জ উপজেলার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী। এ সময় নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। বদরগঞ্জ পৌরসভাকে একটা মডেল পৌরসভা উপহার দেওয়ার উদ্দেশ্যে আমার এই নির্বাচন করা। সিলেটে কাউন্সিলর ও মেয়র প্রার্থীরা সকাল থেকেই মনোনয়নপত্র জমা দেন। এ সময় প্রার্থীরা নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসনের কার্যালয়ে সকালে মনোনয়নপত্র জমা দেন 2 মেয়র প্রার্থী। পরে অন্যান্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিতে জড়ো হন। 4, 5, 6 নং ওয়ার্ডের থেকে দাঁড়িয়েছে। আমার মনে হয় নির্বাচিত হতে পারি। সকাল থেকে ফেনী পৌর চত্বরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আলাউদ্দিনের নেতৃত্বে 18টি সাধারণ ও 6টি সংরক্ষিত ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা জড়ো হন। পরে তারা একযোগে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া দাগনভূঞা ও পরশুরাম পৌরসভায়ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। 5 এবং 6 ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে, আর 13 ডিসেম্বর প্রত্যাহারের শেষ সময়। ফাহমিদা মটুসি, সময় সংবাদ। পৌর নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে দেশের বিভিন্ন স্থানে বাধা দেয়া হচ্ছে এমন অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। দুপুরে তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান। এ সময় তিনি নিয়ম মেনে প্রচারণা চালানোর আহ্বান জানান। যেগুলো এসছে সেগুলো সবগুলো পুরোপুরি সত্য আমি বলবো না। তার মধ্যে কিছু সামান্য হয়তো দুর্ঘটনা ঘটতে পারে। এগুলো আমরা স্থানীয় প্রশাসন যারা আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছে তাদেরকে নির্দেশ দিয়েছি যে প্রত্যেকে প্রার্থীরা জমা দেওয়ার জন্য যে সুযোগ সুবিধাগুলো করে দিতে, কেউ যেন বাধাগ্রস্ত না হয় এই জন্য ব্যবস্থা নিতে। আমাদের যে নিয়ম আছে, যেদিন ভোট গ্রহণ হবে তার 21 দিন পূর্ব থেকে নির্বাচনী প্রচারণা আরম্ভ হবে। এর আগে কেউ করতে পারবে না। কেউ যদি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় নির্বাচনে অংশ নিতে যে সময় দেওয়া হয়েছে তা পুরোপুরি প্রস্তুতির জন্য পর্যাপ্ত নয় বলে মনে করে বিএনপি। এছাড়া নির্বাচন কমিশন যে আচরণবিধি ঠিক করে দিয়েছে তাও দলটির জন্য নেতিবাচক হবে বলে মনে করেন দলটির শীর্ষ নেতারা। এদিকে আওয়ামী লীগ বলছে আস্থাহীনতা থেকে এমন বক্তব্য দিচ্ছে দলটি।
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন। নির্বাচনে অংশ নিতে পৌরসভাগুলোতে চলছে প্রার্থীদের প্রস্তুতি। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থীদের দেওয়া হয়েছে চূড়ান্ত মনোনয়ন। তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের দিন পর্যন্ত যে সময় দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় কম বলে মনে করে বিএনপি। এদিকে আস্থাহীনতা থেকেই দলটি এমন বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অত্যন্ত তড়িঘড়ি করে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সরকারি দলের তো সুযোগ সুবিধা অনেক কিছু থাকে, বিএনপির মতো দল মামলা হামলায় বিপর্যস্ত, আমাদের জন্য এই সময়টি যথেষ্ট হয়নি। 24 ঘন্টা আগে পুলিশকে জানাতে হবে, ঘরোয়া সভা করলেও। বিএনপির জন্য এই যে আচরণবিধি অনেকটাই অসুবিধাজনক। তাদের এখন সম্বলই হচ্ছে সরকারের বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অহেতুক অভিযোগ করা। তাদের যে অতীতের অপকর্ম এবং এখনও যে অপকর্মগুলো করেছে, সন্ত্রাস করেছে, নাশকগুলো কর্মকাণ্ড করেছে, দুর্নীতি করেছে, সেই হিসেবে তাদের আসলে জনগণের কাছে তাদের যাওয়ার মতো কোনো অবস্থা নেই। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় মনোনয়ন নিয়ে প্রধান দুই দলেই সৃষ্টি হয়েছে নানা জটিলতা। তবে আওয়ামী লীগ ও বিএনপি উভয়েই তৃণমূলের মতামতেই মনোনয়ন দিয়েছে বলে দাবি নেতাদের। তৃণমূল পর্যায় থেকে সুপারিশ করা হয়েছে প্রার্থীদের সম্পর্কে, কেন্দ্র শুধুমাত্র সেখানে সেটিকে অ্যাপ্রুভাল দিয়েছে। কেন্দ্র থেকে একটা গাইডলাইন দেওয়া হয়েছিল, সেই গাইডলাইন অনুযায়ী ওখান থেকে স্থানীয় পর্যায় থেকে নাম পাঠানোর কথা বলা হয়েছিল। সেই নামের সঙ্গে আমাদের এখানে যে মাঠ পর্যায়ে জরিপের তথ্য আছে, দুটা মিলিয়েই মনোনয়ন দেওয়া হয়েছে। দলের এই সিদ্ধান্তের বাইরে দলের কোনো নেতাকর্মী এটা যেতে পারে না। সুষ্ঠুভাবে নির্বাচন হলে 75 পৌরসভায় বিএনপি জয়ের প্রত্যাশা করলেও আওয়ামী লীগের দাবি পেট্রোলবাজ ও আগুনে পুড়িয়ে মানুষ হত্যাকারীদের বয়কট করবেন ভোটাররা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হলে গঠনতন্ত্র অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিকেলে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তাকে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী দলের শৃঙ্খলা ভঙ্গের সর্বোচ্চ শাস্তি দণ্ডিত হবে, সেটা হচ্ছে বহিষ্কার। এইবারে এই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না। মনোনীত প্রার্থীর পাশাপাশি দু একটা জায়গায় হয়তো অনেকে স্বতন্ত্র জমা দিয়েছে, দু একটা জায়গায় কোনো প্রার্থী যাতে নির্বাচন কমিশনের যাচাই বাছাই কোনো কারণে যাতে যদি বাতিল হয়ে যায় তাদের, সেই ক্ষেত্রে ওই জায়গাটা যদি শূন্য না থাকে, কৌশলগত কারণে দু একটা জায়গায় এটা বিকল্প হয়তো প্রার্থী থাকতে পারে। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে 13 তারিখের পরে সারা বাংলাদেশে যে কটা পৌরসভায় নির্বাচন হচ্ছে সেখানে আওয়ামী লীগের একক প্রার্থী থাকবে। দেখছেন বাংলার সময়। নেট মানে চোখ খুলে পাখিটার মুখ, আর বেশি ইন্টারনেট পুরো দিন সেই সুখ। নেট মানে সেলফি যখন তখন, আর বেশি নেটে ভিডিও আপ সারাক্ষণ। বেশি বেশি ইন্টারনেট, বেশি বেশি হ্যাপিনেস। নেট মানে ওয়েটিং, স্কোর ব্রাউজিং, আর বেশি বেশি নেটে পুরো ম্যাচ ওয়াচিং। আর বেশি বেশি ইন্টারনেট মানে এয়ারটেল ইন্টারনেট। দেশের সেরা ইন্টারনেট প্যাকের জন্য ডায়াল *121 *999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানেও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য চাকরির সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রতিবন্ধীদের অবহেলা নয়, সহযোগিতার জন্য সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধীদের জন্য ভাতার পরিমাণ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবন্ধিতা সমাজের অনাকাঙ্ক্ষিত এক বৈচিত্র্য। প্রতিবন্ধীদের প্রতি সমাজের তির্যক দৃষ্টিভঙ্গিও অনেক পুরনো। অবহেলা আর করুণাকে সম্বল করেই বেঁচে থাকতে হয় এদের অনেককে। বাংলাদেশে মোট জনগোষ্ঠীর 15% মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। তাগিদ রয়েছে বিশাল এই জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় শামিল করার। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধীদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে বেসরকারি উদ্যোগকেও। সরকারের পক্ষ থেকে আমরা অনেক উদ্যোগ নিয়েছি, কিন্তু আমাদের এখানে যেমন ব্যবসায়ী সম্প্রদায় আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, কর্পোরেট সেক্টর, তারপরে বেসরকারি প্রতিষ্ঠান, তাদেরকে আমি আহ্বান জানাবো
যে তারাও যেন প্রতিবন্ধীদের চাকরি দেন, কাজ দেন, তাদের জন্য সুযোগ দেন, তাদের মেধা যেন কাজে লাগান, সেই উদ্যোগ যেন তারা নেন। শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীদের জন্য নেয়া কল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপের কারণে এদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হয়েছে অনেকটা। প্রতিবন্ধীরা আমাদের সংসার, আমাদের সমাজ, আমাদের দেশের একটা অংশ। তাদেরকে অবহেলা না, তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে, সংবেদনশীল হতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। আমরা সবসময় আমাদের এই সমাজে যারা প্রতিবন্ধী তাদের সাথে আছি এবং তাদের যে ভাতা দিচ্ছি, আমি এইমাত্র আমাদের মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা বলেছি যে আমরা প্রায় 6 লাখ প্রতিবন্ধীকে 500 টাকা করে ভাতা দিই। আগামীতে সেই ভাতা আমরা আরও বৃদ্ধি করে দেব। এর আগে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য 20টি মোবাইল ভ্যানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন স্থানে এগুলো কাজ করবে সেবা কেন্দ্র হিসেবে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। ছোট থেকেই সমাজের প্রতিটি স্তরে নানাভাবে অবহেলিত হয়ে বেড়ে ওঠেন প্রতিবন্ধীরা। তাই শুধু একদিনের জন্য নয়, সমাজের প্রতিটি দিনই তারা বাঁচতে চান সম অধিকার নিয়ে, পাশাপাশি চান সবার সহযোগিতা। অভিযোগ রয়েছে, চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য 10% কোটা থাকলেও তা বাস্তবায়ন করছেন না চাকরিদাতারা। তাই তাদের অধিকার প্রতিষ্ঠায় একটি সমন্বয়কারী মন্ত্রণালয় চালুর তাগিদ বিশ্লেষকদের। মাহমুদ রাকিবের রিপোর্ট। ইদ্রিস, ফাল্গুনি কিংবা রেজাহান, এদের কারো হাত নেই, কারো নেই পা, কেউ আবার চোখে দেখতে পান না। সমাজের চোখে তাই এরা সবাই প্রতিবন্ধী। তবে প্রতিবন্ধিতার বাধা জয় করে ইদ্রিসরা এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদিকে বিশ্ববিদ্যালয়ে না পড়তে পারলেও সাভার সিআরপির এসব প্রতিবন্ধী শিক্ষার্থী শিখছেন হাতের কাজ। তার ঠিক পাশের মাঠেই বাস্কেটবল নিয়ে নিজেদের সক্ষমতার জানান দিচ্ছেন পা হারানো অদম্য এসব যুবা, যাদের সবার স্বপ্ন এখন আকাশ ছোঁয়ার। গ্রাম অঞ্চলে যে আমাদের মতো প্রতিবন্ধী যারা আছে, বাপ মা এখনো তাদের ছেলেপানদের আগাইতে দিচ্ছে না। প্রতিবন্ধী মানুষ কি করবে? বাবা আমাকে অন্যরকম দিকে দেখতো, তবে আমার মা চ্যালেঞ্জ করছিল, তুমি পরের উপর নির্ভরশীল হবে না, তুমি তোমার কনফিডেন্স নিয়ে তুমি আগাতে থাকো। ডিসেবলরাও কিন্তু বাংলাদেশের উন্নয়নের একটা অধ্যায়। সমাজের বোঝা নয়, সম্পদ হওয়াটাই আমাদের মূল লক্ষ্য। বেসরকারি প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণের তথ্য মতে দেশের 6% মানুষ প্রতিবন্ধী, যাদের অধিকার প্রতিষ্ঠায় সবার আগে সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর তাগিদ বিশ্লেষকদের। এক্ষেত্রে নির্ধারিত কোটায় চাকরিতে প্রতিবন্ধীদের নিয়োগে সরকার শতভাগ উদার বলে দাবি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের। প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ফোকাস করে একটি সমন্বয় মন্ত্রণালয় থাকা জরুরি। এরা সব মন্ত্রণালয়ের সাথে কোঅর্ডিনেট করে কোন কোন জায়গায় ব্যারিয়ার আছে তারা কোঅর্ডিনেট করে ব্যারিয়ারগুলোকে দূর করবে। এই কোটা যাতে সঠিকভাবে তাদের নিয়োগ করা হয়, এই জন্য প্রতিটি মন্ত্রণালয়, বিভাগে ও সরকারি দপ্তরে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী দেশের মোট জনসংখ্যার 10%ই প্রতিবন্ধী। আর এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে যদি দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়, তাহলে সে পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। একীভূতকরণ সক্ষমতার ভিত্তিতে সকল প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে পালিত হলো বিশ্ব প্রতিবন্ধী দিবস। সকালে ফেনীর মিজান রোড থেকে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সুইট বাংলাদেশ প্রতিবন্ধী স্কুলে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে নোয়াখালীতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। এতে অংশ নেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এছাড়াও মেহেরপুর, গাজীপুর ও সাভারেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। বাংলার সময় আরো থাকছে। টাঙ্গাইলের সখীপুরে আইন অমান্য করে গড়ে উঠেছে প্রায় অর্ধশত করাতকল। অবাধে চলছে গাছ পাচার, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসন ও বন বিভাগের। সবজির উৎপাদন বেশি আর দামে কম হওয়ায় কেঁচো সার দিন দিন জনপ্রিয় হচ্ছে কৃষকের কাছে। ইতিমধ্যে রাজশাহীর বিভিন্ন চাষে এই সার ব্যবহার করে ভালো ফল পাচ্ছেন চাষিরা। জমির গুণাগুণ রক্ষায় কৃষি কর্মকর্তারাও গুরুত্ব দিচ্ছেন এই সারকে। আর বিষমুক্ত কেঁচো কম্পোস্টের চাহিদা বেড়েই চলেছে। হাবিবুর রহমান পাপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান।
এভাবেই জৈব সার ব্যবহারে কৃষকের মাঠ ভরেছে ফসলে, তাতেই হাস্যোজ্জ্বল কৃষকের মুখ। অন্যান্য সার ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া থাকলেও তা জৈব সারে থাকে না। তরতাজা এই সবজির উৎপাদনে তাই কৃষকের কাছে জনপ্রিয় হয়েছে কেঁচোর সার। জমিতে ব্যবহারের ফলে আমাদের গাছ অনেক শক্তিশালী হচ্ছে এবং ফল ভালো হচ্ছে। এটা ব্যবহার করে কম খরচে অনেক উৎপাদন হচ্ছে। কেঁচো কম্পোস্টের মান উন্নয়ন ও দীর্ঘদিন কেঁচো বাঁচিয়ে রাখতে মাটির পাত্রে সার উৎপাদন করা হয়। এক প্ল্যান্ট থেকে প্রতি মাসে তৈরি হচ্ছে 60 মণ কেঁচো কম্পোস্ট। যে একবার ব্যবহার করছে সে পরবর্তীপক্ষে অন্য সার ব্যবহার করতে চাচ্ছে না, এই সারই ব্যবহার করছে। এমন সফলতা দেখে রাজশাহী জেলায় বাণিজ্যিকভাবে 3টি স্থানে সার উৎপাদন শুরু হয়েছে। সরকার যদি ব্যাংক লোন কিছু দেয় তাহলে এটা আর কি বড় রকমের একটা খামার তৈরি হবে। শুধু মাঠেই নয়, মাছের উৎপাদনেও রয়েছে এর গুরুত্ব। মাটিতে জৈব পদার্থের পরিমাণ কমপক্ষে 5 থাকা দরকার, কিন্তু আমাদের দেশের মাটিতে আছে গড়ে 1-এর মতো। এজন্য আমরা কেঁচো কম্পোস্ট, সবুজ সার, বিভিন্ন রকমের জৈব সার উৎপাদনের জন্য কৃষককে পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি অফিসের তথ্য অনুযায়ী এবারে খরিদ 2 ফলনে সবজির আবাদ হয়েছে 8770 হেক্টর জমিতে, আর সবজির উৎপাদন হবে 1,18,990 মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। খুলনা বিভাগের 10 জেলায় এবার আগে ভাগেই পৌঁছে গেছে মাধ্যমিক শিক্ষার 95 ভাগ পাঠ্যপুস্তক। তবে প্রাথমিক শিক্ষার পাঠ্যপুস্তক এসেছে চাহিদার মাত্র 46 ভাগ। তবে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের আশা, মাধ্যমিক ও প্রাথমিক চাহিদার বাকি বই ডিসেম্বরের মধ্যে চলে আসবে। তরিকুল ইসলামের রিপোর্ট। খুলনা বিভাগের 10 জেলায় মাধ্যমিক পর্যায়ে নতুন পাঠ্য বইয়ের চাহিদা 2,29,08,316টি। এ পর্যন্ত ঢাকা থেকে বই এসেছে 2,18,34,002টি, যা শতকরা 95 ভাগ। জেলা ও উপজেলা সদরে আসা এসব বই এখন পাঠানো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। জানুয়ারির 1 তারিখে বা বছরের যে প্রথম দিন হবে ওই দিন পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। অন্যদিকে বিভাগে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্য বই দরকার 98,12,007টি। 30 নভেম্বর পর্যন্ত বই এসেছে 45,49,262টি, যা শতকরা 46 ভাগ। আমরা প্রত্যাশা করছি যে ডিসেম্বরের মধ্যেই বাকি বইগুলো আমরা পেয়ে যাব এবং জানুয়ারিতে ইনশাল্লাহ আমরা বইগুলো বিতরণ করতে সক্ষম হব। এদিকে এবছর ঢাকা থেকে প্রাথমিক বিদ্যালয়ের বইগুলো সরাসরি উপজেলা পর্যায়ে পাঠানোকে ইতিবাচক হিসেবে দেখছেন এই শিক্ষা কর্মকর্তা। বর্তমানে সরাসরি বইগুলো উপজেলায় যাওয়ার কারণে এই যে ক্যারিং কস্টটা লাগছে না এবং সহজে তারা বইটা পাচ্ছে। খুলনা বিভাগের 3,795টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা 2,33,298 জন, আর 13,152টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে 21,44,455 জন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। স্বাধীনতার পর দেশে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে শিক্ষা খাতে। 44 বছরে বহু গুণে বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীর সংখ্যা আর পাশের হার। কিন্তু জ্ঞান চর্চার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। কাঙ্ক্ষিত জ্ঞানভিত্তিক সমাজ গঠনে আরও অনেক দূর যাওয়া বাকি, এমনটাই মনে করেন শিক্ষাবিদরা। পারমিতা হিমের রিপোর্ট। জ্ঞান বিজ্ঞানে পৃথিবী সেরা পথিকৃতদের জন্মভূমি এই বাংলাদেশ। ভারতীয় উপমহাদেশে জ্ঞান বিজ্ঞান সংস্কৃতিতে সবসময় এগিয়ে ছিল এই অঞ্চলের মানুষ। তবে স্বাধীনতার 44 বছরে জ্ঞানের সৃজন, বিকাশ কিংবা বিতরণে পৃথিবীতে কতটুকু অবদান রাখতে পেরেছে বাংলাদেশ? আমরা দৈহিকভাবে হয়তো বাড়ছি, কিন্তু মেধার দিক থেকে বাড়ছি এরকম নিশ্চয়তা আমাদের কাছে নেই। সমাজের চাহিদা অনুযায়ী জ্ঞানের সৃষ্টি, বিকাশ আর বিতরণের কাজ বিশ্ববিদ্যালয়ের। মাত্র 6টি নিয়ে শুরু। 44 বছরে সরকারি বেসরকারি মিলিয়ে এখন মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 88। তবে মৌলিক উদ্দেশ্য পূরণ হয়েছে খুব কমই। জ্ঞান সৃষ্টির জন্য যে ধরনের গবেষণা দরকার ওই ধরনের গবেষণা হয় না। ফলে বিভিন্ন দেশ বিভিন্ন বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের উদ্ভাবনীমূলক কাজ করছে, আমাদের তো এই ধরনের কিছুই হচ্ছে না। বই, ম্যাগাজিন কিংবা বিরল পাণ্ডুলিপি সংগ্রহের দিক থেকে এটি দেশের সবচেয়ে বড় লাইব্রেরি। তবে সকাল 8টায় লাইব্রেরি খোলার আগে এই যে লম্বা লাইন, তার সংগ্রহের কোনো বই পড়বার জন্য নয়। সামনে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, আর তাই প্রস্তুতি নিচ্ছেন এসব শিক্ষার্থীরা। তবে চাকরিমুখিতার এই যে দৃশ্য, সেটি প্রাইভেট কি পাবলিক, দেশের সব বিশ্ববিদ্যালয়ে একই রকম।
সেই বিষয়গুলো ছেলেমেয়েরা পড়ছে, যে বিষয়গুলো পড়লে তাদের কর্মের সংস্থান হবে। জাতি যদি এই রকম দার্শনিকভাবে দরিদ্র হয়ে যায় তাহলে তো তার মেধা কমে আসবে, মেধা কমে আসছে। প্রতি বছর হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা উচ্চশিক্ষায় শিক্ষিত জনবল তৈরি করছে বিশ্ববিদ্যালয়গুলো। তবুও দেশের বড় বড় উন্নয়ন কাজে এখনো প্রাধান্য পায় বিদেশি কোম্পানি। নিজেদের জনবলের উপর আস্থার অভাবকেই দোষ নেন ডক্টর কায়কোবাদ। নিজেদের প্রকৌশলী, চিকিৎসক তাদের উপর আস্থা স্থাপন করতে পারতে হবে। বিশেষজ্ঞরা মনে করেন জ্ঞান গবেষণায় দেশকে এগিয়ে নিতে সরকারকে নিতে হবে দূরদর্শী পদক্ষেপ। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জের কোটালীপাড়া, ঠাকুরগাঁও ও বরগুনা মুক্ত দিবস আজ। 1971 সালের এই দিনে সম্মুখ যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনে বাংলার দামাল ছেলেরা। 1971 সালের এ দিনে যুদ্ধকালীন 8 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত গোপালগঞ্জের কোটালীপাড়াকে মুক্ত করতে মরিয়া হয়ে লড়েছিল স্থানীয় মুক্তিযোদ্ধারা। শেষ পর্যন্ত 2রা ডিসেম্বর রাতে রণক্ষেত্র পরিণত হয় গোটা এলাকা। পরের দিন সকাল 10টায় পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে মুক্তিবাহিনীর কাছে। ঠাকুরগাঁয়ে পাক হানাদার বাহিনীর পৈশাচিক গণহত্যার শিকার হয় প্রায় 25,000 মানুষ। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আজকের এই দিনে জেলাকে হানাদার মুক্ত করে লাল সবুজের পতাকা ওড়ায় মুক্তিগামী মানুষ। বরগুনায় 3রা ডিসেম্বর 23 জন মুক্তিযোদ্ধা 6 ভাগে ভাগ হয়ে আক্রমণ করেন পাকিস্তানি বাহিনীর উপর। একই সাথে চতুর্দিক থেকে গুলির শব্দে আতঙ্কিত হয়ে পিছু হটতে বাধ্য হয় পাক হানাদার বাহিনী। স্বাধীনতার লাল সবুজ পতাকা ওড়ে বরগুনা জেলার বুকে। এদিকে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পাক হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে শহরের পাবলিক ক্লাব চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আকবর আলী। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা সহ মুক্তিযোদ্ধা সংগঠন, উদীচী শিল্পী গোষ্ঠী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। চাঁদপুরে আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী বিজয় মেলা। বিকেলে শহরের হাসান আলী স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাক্তার দীপুমণি। এ সময় জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল, পুলিশ সুপার শামসুন নাহার ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান উপস্থিত ছিলেন। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে মেলা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে বিজয় মঞ্চ। প্রতিদিন এই মঞ্চে গান, নাটক ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মাসব্যাপী এ মেলায় অংশ নিয়েছে বিভিন্ন পণ্যের 2 শতাধিক স্টল। বাংলা সময় আরো থাকছে। শীতের শুরুতেই কক্সবাজারে বাড়ছে দেশি বিদেশি পর্যটকের আনাগোনা। জমে উঠেছে পর্যটন ব্যবসা। বিগত বছরের লোকসান পুষিয়ে নেওয়ার আশা হোটেল মালিকদের। এ পর্যায়ে বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। প্রতিটি এলাকার নির্বাচনী কার্যালয়ে প্রার্থীদের ভিড়। নিয়ম মেনে প্রচার প্রচারণা চালানোর আহ্বান ইসির। প্রচারণার জন্য সময় কম অভিযোগ বিএনপির। আস্থাহীনতা থেকে এমন বক্তব্য দিচ্ছে দলটি, মন্তব্য আওয়ামী লীগের। বেসরকারি প্রতিষ্ঠানেও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য চাকরির সুযোগ সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর। ভাতার পরিমাণ আরও বাড়ানোর ঘোষণা। খুলনা বিভাগে মাধ্যমিক শিক্ষার বেশিরভাগ পাঠ্যপুস্তক পৌঁছে গেলেও প্রাথমিক শিক্ষার পৌঁছেছে মাত্র 46 ভাগ। ডিসেম্বরের মধ্যে বাকি বই পৌঁছে যাবে আশা শিক্ষা বিভাগের। এবং রাজশাহীতে বাড়ছে জৈব সারের জনপ্রিয়তা। হাজার হাজার হেক্টর জমিতে ব্যবহার হচ্ছে কেঁচো কম্পোস্ট। বাণিজ্যিকভাবেও সার উৎপাদন শুরু। আরও একটি চাঁদাবাজির মামলায় 7 খুন মামলার আসামি নূর হোসেনকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
সকালে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ নির্দেশ দেন। এর আগে কড়া পুলিশি নিরাপত্তায় নূর হোসেনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়া পরবর্তী শুনানির দিন আগামী 11 জানুয়ারি ধার্য করেন বিচারক। মামলা সূত্রে জানা যায় 2013 সালের 30 মে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার ইকবাল হোসেনের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করে নূর হোসেন ও তার সহযোগীরা। এই ঘটনায় 2014 সালের 10 জুন ইকবাল হোসেন বাদী হয়ে নূর হোসেন সহ 4 জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। এই মামলায় নূর হোসেনের কাছে হাজির করা হয় এবং যেহেতু গেজেট বিজ্ঞপ্তি হয়ে গেছিল সেহেতু এই মামলাটি বিচারের জন্য আগামী 11/1/16 তারিখে বিজ্ঞপ্তি জেলা ও দায়রা আদালতে বদলি করা হয়। টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত বনাঞ্চলে আইন অমান্য করে গড়ে উঠেছে প্রায় অর্ধশত অবৈধ করাতকল। প্রতিদিন শাল, সেগুন ও গজারি সহ সামাজিক বনায়নের গাছ কেটে এসব করাতকলে চেরাই করে পাচার করছে বনদস্যুরা। তবে করাতকল মালিকরা বলছেন ব্যবসায়ী ও স্থানীয়দের সুবিধার্থে এসব কল স্থাপন করা হয়েছে। অবশ্য অবৈধ করাতকল উচ্ছেদে অভিযান সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন ও বন বিভাগ। কাদি তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন বিভাগের সংরক্ষিত এলাকার 10 কিলোমিটারের মধ্যে করতকল স্থাপনের উপর নিষেধাজ্ঞা থাকলেও টাঙ্গাইলের সখীপুরের বনাঞ্চলে অবৈধভাবে গড়ে উঠেছে 49টি করতকল। শুধু তাই নয়, বনের 100 গজের মধ্যেই বসানো হয়েছে এসব করতকল। আর বনদস্যুরা সামাজিক বনায়ন সহ সরকারি বনাঞ্চলে শাল, সেগুন ও গজারি গাছ চুরি করে এসব করতকলে চেরাই করে পাচার করছে বলে অভিযোগ বৈধ করতকল মালিকদের। অবৈধ সমিল মালিক তারা মিল করছে, মিল করে দেখা যায় রাতের আধারে তারা ওই গাছ কেটে আনে। স্থানীয় রেঞ্জ অফিসারের সহযোগিতায় চোরাই কাঠ নিয়ে বেচা কান্দে করে নিয়ে যায় 10টা-20টা হুমানে বেচা হালায়। এদিকে অবৈধ করতকল মালিকরা বলছেন ব্যবসায়ী ও স্থানীয়দের সুবিধার্থে এসব স্থাপন করা হয়েছে। আমরা কোনো চোরাই কাঠ বা অন্যান্য কাঠ যেগুলো এইভাবে চিরাই করি না। বাড়ির যা কাটা গাছ আছে বা রেকর্ডের গাছ আছে তারাই চিরাই করে এখানে। অবশ্য অবৈধ এসব করতকল উচ্ছেদে শীঘ্রই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। আর জড়িতদের ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান বন কর্মকর্তা। তালিকা সংগ্রহের চেষ্টা করব এবং আমি এটি একটি রুটিন কাজ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে আমি দ্রুত এগুলিকে বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করব। বন বিভাগের কোনো কর্মকর্তা কিংবা কর্মচারীর বিরুদ্ধে পাওয়া যায় তাহলে সুনির্দিষ্ট অভিযোগ থাকবে, তার বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইলের সখীপুরের 47,220 একর সরকারি বনভূমিতে 2টি রেঞ্জ ও 11টি বিট রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। চট্টগ্রামে 2 দিন নিখোঁজ থাকার পর সজল খান নামে 5ম শ্রেণীর এক ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সকালে শহরের আনোয়ারা এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্বজনরা জানায় মাহফিলে যাওয়ার কথা বলে মঙ্গলবার রাতে সজলের 2 বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিল সে। পরে গতকাল রাতে আনোয়ারা এলাকার মোহসেন আউলিয়া খালে সজলের লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে। আজ দুপুরে লাশটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ সবুর বাদী হয়ে 6 জনকে আসামি করে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। লাশ খুঁজতেছে 2 দিন, তো পাইছে কালকে। পাওয়ার পর ফোন করছে লাশ পোস্টমর্টম করতে আনবে। অসংখ্য স্পট পাইছে শরীরে, প্রায় 30 থেকে 35টা। কি মনে হয় কি কারণে হতে পারে? এটা তো আসলে বোঝা যাচ্ছে না ব্যাপারটা কি। নেত্রকোনা ও সাতক্ষীরায় আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের স্টেডিয়াম ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। পরে স্থানীয়রা মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এদিকে দুপুরে নেত্রকোনা শহরের সড়ক ভবন এলাকায় মাইক্রোবাস চাপায় বিথি নামে এক তরুণীর মৃত্যু হয়। পরে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নাটোরে ফাঁদে আটকে গুরুতর জখম একটি বাঘের মৃত্যু হয়েছে। নলডাঙ্গা উপজেলার নসরতপুর গ্রামে বেলা 12টার দিকে বাঘটি মারা যায়। স্থানীয়রা জানায় ভোরে গ্রামের আশরাফুল ইসলামের পুকুরের ফাঁদে বাঘটি আটকা পড়ে। গুরুতর আহত বাঘটিকে নিজ বাড়িতে এনে স্থানীয় প্রশাসনকে খবর দেয় তারা, কিন্তু দুপুরে প্রশাসনের কর্মকর্তারা আসার আগেই মারা যায় বাঘটি।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন বিভাগের কর্মকর্তার উপস্থিতিতে বাঘটির দেহ মাটি চাপা দেওয়া হয়। মূলত এলাকার পুকুরগুলোয় চাষ করা মাছ, শেয়াল বা মেছো বাঘের মতো প্রাণী থেকে বাঁচাতে ফাঁদ পাতেন স্থানীয়রা। সেই ফাঁদে আটকা পড়ে মারা গেল মেছো বাঘটি। ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে 3 দিন ব্যাপী জেলা ইজতেমা। ভোরে ফজরের নামাজের পর আমবাগানের মধ্য দিয়ে জেলার তিতাস নদীর তীরে 14 মৌজা গ্রামে শুরু হয় ইজতেমার মূল কার্যক্রম। ইজতেমা পরিচালনা কমিটি জানায়, প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ায় এই ইজতেমায় অংশ নিতে গতকাল থেকে ঈদগাহের আশেপাশের এলাকায় সমবেত হতে থাকেন দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। ইজতেমা নির্বিঘ্ন করতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা কয়েকশো স্বেচ্ছাসেবক দিনরাত কাজ করছেন। ঈদগাহ ময়দান ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন আছে সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা ছাড়াও র্যাব ও বিজিবি। আগামী শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা। চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 59 ব্যাটালিয়নের উদ্বোধন করা হয়েছে। দুপুরে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদ পতাকা উত্তোলন করে নতুন ব্যাটালিয়নের উদ্বোধন করেন। এ উপলক্ষে 9 বিজিবি ব্যাটালিয়নের সদর দফতরে কুচকাওয়াজের আয়োজন করা হয়। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদ বিজিবির চৌকস জওয়ানদের সালাম গ্রহণ করেন। এ সময় বিজিবির উত্তর পশ্চিম জোনের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল KM ফেরদৌসুল সাহাব ও জেলা প্রশাসক জাহাঙ্গীর কবির সহ 59 ব্যাটালিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইলেকশন কমিশন যদি চায় যে বিজিবি হলো পুলিশ, তারপরে হলো আনসার, র্যাব, অন্যান্যদের পাশাপাশি পুলিশও বিজিবিও মোতায়েন করা হবে, আমাদেরকে দিলে আমরা অবশ্যই যাব। রাজশাহীতে পুলিশের শিক্ষানবিশ সার্জেন্ট 2015 ব্যাচের সমাপনী কুচকাওয়াজ হয়েছে। সকালে সারদা পুলিশ একাডেমিতে এই কুচকাওয়াজ হয়। সকাল 10টায় প্রধান অতিথি পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক অভিবাদন গ্রহণের পর শুরু হয় কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা। পরে শপথ পাঠ শেষে সালাম গ্রহণ করেন তিনি। 6 মাস ব্যাপী এই প্রশিক্ষণে 619 জন শিক্ষানবিশ সার্জেন্ট প্রশিক্ষণ নিয়েছেন। এদের মধ্যে 28 জন নারী সার্জেন্ট। কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণের শ্রেষ্ঠত্বের জন্য 4 জন পুরুষ ও 1 নারী সদস্যকে বিশেষ পদক তুলে দেওয়া হয়। বাংলাদেশ আজ সকল প্রস্তরমুখিতা অতিক্রম করে একটি স্থিতিশীল, মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে সুপরিচিত। তোমাদের কর্মজীবনে দেশপ্রেমে অভিষিক্ত হয়ে সমাজ হতে সন্ত্রাস নির্মূলে, জনশৃঙ্খলা রক্ষায় এবং জনগণের নিরাপদ চলাচলে গভীর নিষ্ঠা ও কঠোর দায়িত্ববোধের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করবে, আমি এই প্রত্যাশা করি। শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বাড়ছে দেশি বিদেশি পর্যটকের আনাগোনা। হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ ও রিসোর্টগুলোতে প্রতিদিনই থাকছে দর্শনার্থীদের ভিড়। ফলে পর্যটন ব্যবসায় ফিরছে চাঙ্গা ভাব। হোটেল মালিক সমিতি বলছে এবারের পর্যটন মৌসুমটা ভালোই কাটবে তাদের। সুজাউদ্দিন রুবেলের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শীতের শুরুতেই কক্সবাজারে শুরু হয় পর্যটন মৌসুম। গত 1 সপ্তাহ ধরে হালকা শীত পড়ার পরপরই পর্যটন নগরী কক্সবাজারে বাড়ছে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকের আনাগোনা। শীত মৌসুমে সাগরের নীল জলরাশিতে উচ্ছ্বাস আর আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। আর তাদের উল্লাসে এখন মুখরিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্ট। সমুদ্রে দাপাদাপি করে যা মজা পাওয়া যায়, অন্য কিছুতে সেই মজাটা নাই। এই টাইমটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট টাইম ঘোরার জন্য। সো আই গেস এই টাইমটাই আমরা সবসময় দেখা যাচ্ছে যে প্রায় সময় আমরা আসি। আব্বু আম্মুর সাথে কক্সবাজারে বেড়াতে আসছি, খুব মজা হচ্ছে, অনেক মজা হচ্ছে। গত কয়েকদিনের হিসেব মতে কক্সবাজারে পর্যটকের আগমন ঘটেছে প্রতিদিন 30,000-এর বেশি। ফলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা করছেন ব্যবসায় চাঙ্গা ভাব। আমাদের বেচা কিনা আগে থেকে ভালো, সামনে হয়তো সিজন আসছে যে আরো ভালো চলবে। শীত মৌসুম শুরু হওয়ার সাথে সাথে আমাদের এখানে রিজার্ভেশন মোটামুটি বেড়ে গেছে। সো আমরা আশা করছি যে ডিসেম্বর মাসে আমাদের পুরো হোটেলটাই ফুল থাকবে। শীতের শুরুতে যেভাবে কক্সবাজারে দেশি বিদেশি পর্যটকরা আসা শুরু করেছে, তাতে এবারের পর্যটন মৌসুমটা ভালোই কাটবে বলে মনে করছেন হোটেল মালিক সমিতির এই নেতা। শীত মৌসুম ইতিমধ্যে শুরু হয়েছে, আমরা আশাবাদী এই বছরটা অত্যন্ত সাকসেসফুলি আমাদের ওভারকাম আমরা করতে পারবো। হোটেল মালিকদের দেয়া তথ্য মতে প্রতি বছর পর্যটন মৌসুমে কক্সবাজারে 50 লাখেরও অধিক দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে।
সময় সংবাদ, কক্সবাজার। এবারে বিপিএল এর খবর। চট্টগ্রাম পর্বে শেষ দিনের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে রংপুর রাইডার্সকে 6 উইকেটে হারিয়েছে বরিশাল বুলস। টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে 9 উইকেটে 104 রান সংগ্রহ করে রংপুর। তবে বাজে আবহাওয়ার কারণে প্রায় 45 মিনিট খেলা বন্ধ থাকায় বৃষ্টি আইনে বরিশালের টার্গেট দাঁড়ায় 13 ওভারে 75 রান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল বুলস। আর বোলিং অনুকূল কন্ডিশনের সুবিধা নিয়ে প্রতিপক্ষকে শুরুতেই চাপে ফেলে বরিশাল। দলীয় 65 রানে 7 উইকেট হারায় রংপুর। তবে শেষ দিকে আলামিনের 17 ও ওয়াহাব রিয়াজের 12 রানে 104 রানের সংগ্রহ পায় সাকিবের দল। জহুরুল ইসলাম দলের হয়ে সর্বোচ্চ 24 রান করেন। বরিশালের পেসার আলামিন নেন 3 উইকেট। জবাবে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে বরিশালও খুব একটা সুবিধা করতে পারেনি। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান এভিন লুইস আউট হন ব্যক্তিগত 4 রানে। বৃষ্টির কারণে টার্গেট কমে আসলেও মারমুখী ঢঙে খেলতে থাকা রনি তালুকদার ব্যক্তিগত 23 ও মেহেদী মারুফ 3 রানে সাজঘরে ফেরেন। তবে এরপর নাদিফকে সঙ্গে নিয়ে অধিনায়ক মাহমুদুল্লাহ গড়েন 30 রানের জুটি। শেষ পর্যন্ত 4 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। প্রতিটি এলাকার নির্বাচনী কার্যালয়ে প্রার্থীদের ভিড়। নিয়ম মেনে প্রচার প্রচারণা চালানোর আহ্বান ইসির। প্রচারণার জন্য সময় কম, অভিযোগ বিএনপির। আস্থাহীনতা থেকে এমন বক্তব্য দিচ্ছে দলটি, মন্তব্য আওয়ামী লীগের। বেসরকারি প্রতিষ্ঠানেও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য চাকরির সুযোগ সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর। ভাতার পরিমাণ আরও বাড়ানোর ঘোষণা। খুলনা বিভাগে মাধ্যমিক শিক্ষার বেশিরভাগ পাঠ্যপুস্তক পৌঁছে গেলেও প্রাথমিক শিক্ষার পৌঁছেছে মাত্র 46%। ডিসেম্বরের মধ্যে বাকি বই পৌঁছে যাবে আশা শিক্ষা বিভাগের। এবং রাজশাহীতে বাড়ছে জৈব সারের জনপ্রিয়তা। হাজার হাজার হেক্টর জমিতে ব্যবহার হচ্ছে কেঁচো কম্পোস্ট। বাণিজ্যিকভাবেও সার উৎপাদন শুরু। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।